সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের বিষয় দুর্বৃত্তদের রাজনৈতিক প্রশ্রয়। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন পীর হাবিবুর রহমান, নির্বাহী সম্পাদক বাংলাদেশ প্রতিদিন, আছেন ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, এবং সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক বিএনপি। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। সূর্যাস্তে বিদায় নিল বাংলা বছর 1425। নতুন দিনের আশায় বর্ষবরণের প্রস্তুতি, মঙ্গল শোভাযাত্রা সফল করতে ব্যস্ততা, রমনা বটমূলে ছায়ানটের মহড়া। অধ্যক্ষ সিরাজের নির্দেশ ও নুরুদ্দিনের পরিকল্পনায় নুসরাত হত্যাকাণ্ড। বোরকা পরা 4 জনের 3 জনই ছেলে। সংবাদ সম্মেলনে PBI, দেশ জুড়ে প্রতিবাদ অব্যাহত। শেখ হাসিনা লোটে শেডিং দ্বিপক্ষীয় বৈঠক, ভুটানে চিকিৎসক পাঠানো, অভ্যন্তরীণ নৌরুট ব্যবহার সহ 5টি সমঝোতা স্মারক সই। এক সপ্তাহ সময় থাকলেও এখনও চূড়ান্ত হয়নি পবিত্র শবে বরাতের তারিখ। নির্ধারণে 10 সদস্যের কমিটি গঠন ইসলামিক ফাউন্ডেশনের। এবং রোজা সামনে রেখে অস্থির হয়ে উঠছে ভোগ্যপণ্যের বাজার। আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হলেও বেড়েছে ছোলা, চিনি, পেঁয়াজের দাম। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। এর মধ্যে জেনেছেন যে আজকে আমাদের আলোচনার শিরোনাম দুর্বৃত্তদের রাজনৈতিক আশ্রয়। আমরা বলতে চাই অধ্যক্ষ সিরাজের কথা, অর্থাৎ নুসরাত হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড এবং প্রধান আসামি যিনি, সেই ফেনীর সেই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। তিনি আমরা দেখেছিলাম বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, এবং সেই রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে তিনি দলবদল করেন, এবং দলবদল করেই তিনি তার যে অপরাধ কর্মকাণ্ড, তার যে অপকর্ম, সেগুলো চালিয়ে যাচ্ছিলেন বছরের পর বছর ধরে। শুধু সিরাজি নয়, বিভিন্ন সময় আমরা এ ধরনের বিভিন্ন রাজনৈতিক দুর্বৃত্তায়ন আমরা দেখেছি। এরকম দুর্বৃত্ত আমরা দেখেছি যারা রাজনৈতিক প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের অপরাধগুলো করে থাকে। এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। পীর হাবিবুর রহমান ভাই, আপনাকে আলোচনা শুরু করতে চাই। আমরা যে বিষয়টি শিরোনাম করেছি, রাজনীতির দুর্বৃত্তদের প্রশ্রয় দেওয়া, দুর্বৃত্তদের রাজনৈতিক প্রশ্রয়। আমরা দেখেছিলাম এই সিরাজউদ্দৌলা তিনিই কিন্তু নতুন নয়, এর আগেও বিভিন্ন সময় এই ধরনের দুর্বৃত্তপনা আমরা দেখেছি রাজনৈতিক প্ল্যাটফর্মকে ব্যবহার করে। এই ঘটনা, আমি আরেকটি ঘটনা যদি উল্লেখ করতে চাই, এখানে নারায়ণগঞ্জে যে 7 খুনের ঘটনা ঘটেছিল, আপনার মনে আছে, নূর হোসেন, তিনি একজন ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। একসময় তিনি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, ক্ষমতার পালা বদলে তিনি আবার আওয়ামী লীগ রাজনীতিতে যোগ দিয়ে ওয়ার্ড কাউন্সিলর হয়েছিলেন। আমরা বলছি আওয়ামী লীগ বা বিএনপি সেটি কোনো বিষয় না, বিষয় হচ্ছে এই ধরনের লোকগুলো, তারা হচ্ছে ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গে দল বদলায় তাদের আধিপত্য বিস্তার রক্ষার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রথম বিষয়টা হলো গিয়ে যে এখানে অনেকগুলো বিষয়, অনেকগুলো দৃষ্টিভঙ্গি, অনেকগুলো দিক। এটা আপনি যদি 2 নয়ন ভরে দেখতে চান, তাহলে আমরা আমাদের যে পূর্বসূরি রাজনীতিবিদদের যে উত্তরাধিকারিত্ব, সেইটা থেকে আমরা বিচ্যুত হচ্ছি। আমরা রাজনীতির যে ঐতিহ্য, সেখান থেকে আমরা বিচ্যুত হয়েছি, এবং গোটা সামাজিক যে মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন, সব মিলিয়ে যে একটা আমাদের সামাজিক ব্যবস্থা ছিল, সেটা ভাঙ্গাগোড়ার মধ্য দিয়ে বিবর্তনের পথে যেতে যেতে অনেক ঘটনা ঘটছে। তবে নারী সবসময় এই পুরুষতান্ত্রিক সমাজের কামুক দৃষ্টিভঙ্গির শিকার হয়েছে। এটা পরিবার, সমাজ, পাড়াপড়শি এবং তার শিক্ষাঙ্গন, তার কর্মক্ষেত্র। এইটা শুধু যে আজকে অনেকে বলছেন যে মাদ্রাসা বন্ধ করে দেন, মাদ্রাসা বন্ধ করা সম্ভব নয়। এটা বিষয়টা হচ্ছে যে দর্শককে মোকাবেলা করা, প্রতিরোধ করা, এবং যৌন নিপীড়ককে মোকাবেলা করা। এবং দেশে রাজনীতি, আমি বলি যে রাজনীতি নেই, রাজদুর্নীতির যুগ চলছে, এবং আপনার রাজনৈতিক এবং প্রশাসনিক শক্তির ছত্রছায়ায় এইসব সিরাজউদ্দৌলা, এই বগুড়ার তুফানরা, এই নূর হোসেনরা তারা তৈরি হন। তবে শেখ হাসিনা সরকার যেটা করেছেন, যে তিনি যেমন বলেছেন যে না, এই নুসরাতের সঙ্গে যারা জড়িত কেউ রেহাই পাবে না, এটা আমরা বিশ্বাস করি। নূর হোসেনকে কিন্তু রেহাই দেননি। ঠিক তেমনি মনে করেন বগুড়ায় তুফান কি বর্বরতাতে না ঘটেছিল, সেইটাকেও কিন্তু শ্রমিক নেতৃত্ব এবং আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বই ছায়া দিয়েছিল। আরেকটি বিষয় আওয়ামী লীগ সহ সবাই উপলব্ধি করছেন যে 75-এর 15ই আগস্টের পর যেখানে আওয়ামী লীগ খুঁজে পাওয়া যেত না, মনে করেন যে আপনার 2001 সালের পর, তখন এখানে এমরান সালেহ প্রিন্স আছেন, তাদের দলের সমর্থক ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যেত না। আওয়ামী লীগ তার সেই দুঃসময়ে লোক খুঁজে পেত না। সেইখানে আজকে চতুর্দিকে যেখানে যান সেখানে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। এবং সমাজে কি হচ্ছে, সমাজে আজকে একটা জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার ক্ষেত্রে একটা শক্তিশালী সরকারের পাশাপাশি
একটা জবাবদিহিমূলক শাসন ব্যবস্থার জন্য যে শক্তিশালী বিরোধী দলের অস্তিত্ব প্রয়োজন, সেইটার অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আর সর্বক্ষেত্রে সবচেয়ে বলা যায় যেটা, যে প্রতিবাদের ভাষা। আজকে আমাদের মেয়েরা তারা আপনার গায়ে টি শার্টে স্লোগান লিখছে যে গা ঘেঁষে দাঁড়াবেন না, মানে বাসে, ট্রেনে, শপিং মলে সব জায়গায় কিন্তু নারী যৌন নিপীড়নের শিকার হচ্ছে। আড়ালে আবডালে হচ্ছে, সমাজের উঁচু স্তর থেকে একেবারে নিম্ন স্তর পর্যন্ত নারী যুগে যুগে এভাবে হয়ে আসছে। একসময় প্রতিবাদ হতো না, আমাদের সমাজটাই এরকম ছিল যে আমাদের পরিবার আমাদের শিখিয়েছিল, শুধু নারীদেরকেই নয় ছেলেদেরকেও বলা হতো এইটা করো না, ওইটা করো না, এইটা করো না, ওইটা করো না। কিন্তু আজকের যে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারের সুযোগ পেয়ে পশ্চিমা দুনিয়ার সঙ্গে আমাদের তরুণ প্রজন্মের যে সম্পৃক্তি, এবং দুনিয়ার যে তারা দেখছে যে পশ্চিমা দুনিয়ায় যে স্বল্প বসনা মেয়েরা নিরাপদে হেঁটে যাচ্ছে, সেখানে কেউ কামুক দৃষ্টিতে তাকাচ্ছেই না। সেইখানে মনে করেন যে আপনি সারাক্ষণ আল্লাহ রসুলের নাম নিলেন আর মাথার মধ্যে মনের মধ্যে পাপের বিষ পোষণ করলেন, তাহলে তো হলো না। আপনি সমাজ প্রগতির কথা বলছেন, আপনি প্রগতিশীলতার কথা বলছেন, আর একটি মেয়ে মাদ্রাসায় পড়ার কারণে সে নিগৃহীত হওয়ার কারণে আপনি তার জন্য রাস্তায় নামছেন না, এটা তো হলো না। বিষয়টা হলো গিয়ে যে মানবতার বিষয়, বিষয়টা হলো গিয়ে যে মানুষের তার অধিকার। একটা রাষ্ট্র, তাকে আমরা অনেক লাখো লাখো শহীদের রক্তে, বঙ্গবন্ধুর ডাকে আমরা এই দেশ স্বাধীন করেছিলাম। আমরা 2.5 লাখ মা বোন কীভাবে আমাদের 71-এ পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দূষরদের হাতে কিভাবে দিনের পর দিন দর্শিতা হয়েছে, কি বর্বরতা হয়েছে, সেই বর্বরতা তো আমরা আজকে স্বাধীনতার 50 বছর পূর্তি লগ্নে এসে আমরা দেখতে চাই না। কিন্তু আজকের বাংলাদেশে নারী নিগৃহীত যে তরুণীরা এই স্লোগান দিচ্ছে, এবং নুসরাত একটা মেয়ে, তার পরিবার মনে করেছিল মাদ্রাসাকে একটা ধর্মীয় উপাসনালয়ের মতো, সেইখানে পাঠিয়েছিল। সেইখানে এই প্রিন্সিপাল দিনের পর দিন সে এইভাবে মেয়েদেরকে প্রশ্নের প্রলোভন দেখিয়ে সে নিপীড়ন করেছে, এবং নুসরাতকে সে তার প্রলোভন দেখিয়েছে, প্রলোভনে সারা আমি বলি নুসরাতকে নিপীড়ন করেছে। করার পরে নুসরাত এখানে প্রতিবাদ করেছে, তাকে সে আজকে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু রাষ্ট্রকে কি ঝাঁকুনি দিতে পেরেছে, আমাদের বিবেককে কি তাড়িত করেছে? নুসরাতের ঘটনার শুরু থেকে বারবার আমার কিশোরী মেয়েটির কথাই আমার বারবার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে নুসরাত আমার মেয়ে, আমাদেরই মেয়ে। সুতরাং আপনি সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গেছে, থানায় গেছে, তার পরিবার রাজি হয়েছে, অনেক পরিবার রাজি হয় না, এগুলো বলে চেপে দিতে চায় সমাজের বয়ে, লোকলজ্জার বয়ে। সেই তার বাবা প্রতিবাদী হয়েছে, যে বাবা অশ্রু সজল নয়নে জানাজা পড়ে মেয়েকে দাফন করেছে। সেইখানে ওসি তাকে আরেক দফা নিপীড়ন করেছে। এই ওসি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং লুটেরা শ্রেণী গোষ্ঠীর স্বার্থন্দি মহলের যে চক্র, এই সিন্ডিকেটের একজন প্রমাণ হয়েছে। সরকার যদিও তাকে প্রত্যাহার করেছে, বলেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এখানে রাজনৈতিক শক্তি কারা স্থানীয়ভাবে? ওইখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন, এডিসি, তিনি এখন দেশের বাইরে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি কিন্তু এই মাদ্রাসার অনেকদিন কমিটির সভাপতি ছিলেন, তখন তিনি কিন্তু প্রতিবাদ করেননি। আজকে বাইরে গিয়ে তিনি বলছেন যে এখানে অনেকগুলো জায়গায় অনিয়ম, তিনি সেই দায় এড়াতে পারেন না। সুতরাং এইখানে একটা শক্তিশালী তদন্ত কমিটি হওয়া উচিত, এবং এই সমাজকে এই দর্শকদের কাছ থেকে, নিপীড়কদের কাছ থেকে আজকে মুক্ত করা দরকার। আজকে ইসলামী চিন্তাবিদদের, তাদেরও দেখতে হবে যে তাদের ভাবমূর্তি, ইসলাম একটা শান্তি, মানবতা এবং পবিত্রতার ধর্ম। সেইখানে আপনাকে ধর্ম কখনো দর্শকদের বলে না। আজকে মাদ্রাসাগুলোতে শুধু ছাত্রীরা নয়, ছাত্ররা পর্যন্ত, ছেলেরা পর্যন্ত আজকে রাজশাহীতে একজন শিক্ষক গ্রেফতার হয়েছেন এই যে একটা ছাত্রীর উপর যৌন নির্যাতন চালানোর জন্য। কতটা বর্বরতার দিকে সমাজ যাচ্ছে। এই সমাজকে ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এটা ভাঙা গড়ার জন্য গোটা রাজনৈতিক শক্তি, প্রশাসন এবং সমাজকেও গণজাগরণ ঘটাতে হবে, এবং সংবিধান এবং আইনের ঊর্ধ্বে কেউ নয়, এইটাকে প্রতিষ্ঠিত করতে হবে, এর কোনো বিকল্প নেই। শাহ আলী ফরাদ, আপনার কাছে আসি। আমি আওয়ামী লীগ বা বিএনপি কোনো সুনির্দিষ্টভাবে বলতে চাই না, পুরো রাজনৈতিক অঙ্গনের কথা যদি বলি, আপনারা যারা রাজনীতি করেন, আপনার রাজনীতির সঙ্গে জড়িত, এই দুর্বৃত্ত লোকগুলো রাজনৈতিক দলগুলোতে ঢুকে যায়, আসলে কি আপনারা টের পান না, নাকি টের পেলেও আসলে কোনো ব্যবস্থা নেওয়ার মতো কোনো সুযোগ থাকে না আপনাদের, বা কেন হয় এই ঘটনাগুলো? ধন্যবাদ। আমার মনে হয় যে এই প্রশ্নটা আপনি তুলেছেন, এই বিষয়টি সবার একটু রিফ্লেক্ট করার মতন বিষয়। মানে এখানে কোনো স্ট্রেট ফরওয়ার্ড আপনার হ্যাঁ না উত্তর নেই। সবচেয়ে আমি আগেও একটি অনুষ্ঠানে এই সময় টিভিতে অন্য একটি প্রেক্ষাপটে আমি একটি কথা বলেছিলাম, রাজনৈতিক দলগুলো একটি উভয় সংকটে থাকে। একদিকে হচ্ছে রাজনৈতিক দলগুলোর দরজা তাদের খোলা রাখতে হয়, যে সবাই তাদের কাছে আসতে পারে, সবাই তাদের সাথে কাজ করতে পারে। রাজনৈতিক দলগুলো আসলে মানে ক্যারেক্টারটাই সেটা। আপনি এখানে একটা আদর্শের জায়গা যদিও থাকবে,
কিন্তু আদর্শ একজন যখন মুখে বলবে আমি এই আদর্শ ধারণ করি, সেটা কিন্তু আসলে আপনার পরীক্ষা নিরীক্ষা করে বের করা কিন্তু বেশ কঠিন। এখন একজন মনে করেন তার পরিবারে কেউ রাজনীতিই করে না, কিন্তু ওই ছেলেটা আজকে এসে আমাদেরকে বললো যে আমি আওয়ামী লীগের রাজনীতি করতে চাই। আপনি তো বলতে পারবেন না যে তোমাকে 60টা টেস্ট জমা দিয়ে তারপর আমাদের সাথে কাজ করতে হবে। আপনি তাকে সাথে রাখবেন, তাকে দেখবেন, তার কার্যকলাপ, তার আদর্শের জায়গায় আসলেই সে কতটা কমিটেড। এভাবেই তো একসময় সে রাজনীতিতে মানে একটা জায়গা করার মতন অবস্থায় যাবে। কিন্তু একটা আনকরা ছেলে আপনার কাছে আসলো, সেটি এক বিষয়। আবার এই যে সিরাজউদ্দৌলা ধরনের লোক যারা একসময় অন্য দলের রাজনীতি করতো, না, যেটা আমাদের এটা আসলে এই লোকগুলো উভয় সংকটের জায়গাটা এটি, যে একদিকে যেরকম আমাদের দরজা খোলা রাখতে হবে, আরেকদিকে আমাদের সবাইকে আসলে খুব মাইন্ডফুল থাকতে হবে যাতে আমাদের এই দরজা দিয়ে এরকম কোনো দুর্বৃত্ত চলে না আসে। এখন সবসময় যে ঝামেলাটা হয়, এই ধরনের মানসিকতার যে লোকগুলো, তারা কিন্তু আমরা যারা আদর্শগতভাবে রাজনীতি করি আমাদের চেয়েও বেশি বাকপটু হয়। তারা কিন্তু আপনাকে কনভিন্স করে ফেলা তাদের জন্য এই আমাদের থেকে বেশি সহজ, যে কেন সে আপনার মানে দলে তাকে রাখা উচিত। স্বাভাবিকভাবেই দেখা যায় এই ধরনের লোকগুলোর স্থানীয়ভাবেও কিছু প্রভাব থাকে, তাদের কিছু ভোট হয়তো থাকে তাদের। এই যে ধরুন আপনি এই সিরাজউদ্দৌলার যে কথাটি আমরা আসছে কয়েকদিন ধরে, উনি তো একটি মানে ওই এলাকার একটি স্বনামধন্য একটি মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কাজ করছিলেন। স্বাভাবিকভাবেই তার ওই স্থানীয় পর্যায়ে একটি দখলের জায়গা থাকে, মানুষের সাথে একটা সম্পর্কের জায়গা থাকে, তার একটি প্রভাবের জায়গা থাকে। তো এই ধরনের মানুষগুলো তো আমাদের রাজনৈতিক দলগুলো তো সবার সাথে মিশতে হয়। তো আমাদের পক্ষে তো এই লোকটির কিন্তু আবার প্রিভিয়াস কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই। যদি আমরা জানতে পেরেছি যে তার এরকম কিছু ঘটনা ঘটেছে যেগুলো এখন বের হচ্ছে। কিন্তু আমি যদি বলি তিনি 2014-15-তে যেই আগুন সন্ত্রাস যেগুলোর কথা আপনারা বলেন, সেই মামলাতে তিনি আসামি ছিলেন। উনি কিন্তু আমাদের দলীয় কেউ না, এটা মনে রাখা লাগবে। তাকে জামাত ইসলামের বিভিন্ন কর্মসূচিতে দেখা যেত। তিনি ইসলামী আমি এই কথাটিতে আসছিলাম, রোকন পর্যন্ত হয়েছিলেন। আমি এই কথাটিতে আসছিলাম যে আমাদেরকে দলীয়ভাবে আরেকটু বেশি নজরদারি বাড়াতে হবে, যাতে এই ধরনের মানুষগুলো যারা আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে আওয়ামী লীগের সাথে এসে কাজ করতে চায় বা আওয়ামী লীগের দলে ভিড়তে চায়, এই মানুষগুলোর প্রতি আমাদের একটু নজর রাখতে হবে। এখানে কিন্তু আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে বারবার এই বিষয়ে সতর্কতা দেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা এর বিচ্যুতি দেখতে পাচ্ছি স্থানীয় পর্যায়ে। আমার মনে হয় আমাদের দলীয়ভাবে এই বিষয়গুলোর উপরে আমাদের মানে মনিটরিংটা একটু বাড়াতে হবে। কিন্তু এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, উনি কিন্তু আমাদের দলের কেউ ছিলেন না, ওনাকে কিন্তু আমাদের দলের কোনো পদ দেওয়া হয়নি। আমাদের স্থানীয় কিছু পৌর কাউন্সিলর বা এই ধরনের নেতৃত্বের, এই ধরনের নেতৃত্বের সাথে তার একটি খাতির ছিল বা একটা সম্পর্ক ছিল। এখানে কোনোভাবেই সে যে আমাদের দলের সাথে ভিড়ে গেছেন একদম তা না। দেখুন, হাবিব ভাই কিন্তু শুরুতেই যে কথাটি বলেছেন যে আমাদের কিন্তু নেতৃত্বের জায়গা খুব পরিষ্কার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সভাপতি, উনি কিন্তু সবসময় এই ধরনের কোনো দুর্বৃত্ত বা কোনো অপরাধীর যখন অভিযোগ সামনে চলে আসে, উনি কিন্তু শুধু দলীয় পর্যায়ের জন্য তাদেরকে কোনো ধরনের ক্ষমা বা দাক্ষিণ্য বা কোনো ধরনের লিভে এখানে উনি দিচ্ছেন না। আপনি নূর হোসেনের বিষয়টি দেখুন, নূর হোসেনের তো ফাঁসি হয়েছে, আমাদের আমলেই তো হয়েছে, আমাদের ওয়ার্ড কাউন্সিলর থাকা সত্ত্বেও। অভিজিৎ হত্যা মামলাটি দেখেন, সেখানে তো আমাদের ছাত্র সংগঠনের সাথে জড়িত কয়েকটি ছেলে, যেহেতু তাদেরকে তো এখানে কোনো ধরনের ছাড় দেওয়া হয়। অভিজিৎ আপনার ওই যে বিশ্বজিৎ হত্যা মামলার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে এই দফায় যে ঘটনাটি ঘটলো, সেখানেও কিন্তু আপনি দেখলেন যে স্থানীয় পর্যায়ে যে আপনার নেগলিজেন্সের বিষয়টি আসলো, যে দায়িত্ব অবহেলার বিষয়টি, সেখানে কিন্তু সেই সোনাগাজী থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে উইথড্র করা ফেলে, এবং যেখানে বোঝা গেল যেখানে স্থানীয় পর্যায়ে হয়তো তদন্ত হলে এখানে একটা প্রভাব প্রতিপত্তির বিষয় থাকবে, সেখানে কিন্তু স্থানীয় পুলিশকে দায়িত্ব না দিয়ে এখানে কিন্তু পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যেটা আমাদের আমাদের মানে সেন্ট্রাল একটি অর্গানাইজেশন, এই কেন্দ্রীয় একটি সংগঠনের হাতে কিন্তু এই তদন্তের দায়ভার দিয়ে দেওয়া হলো। এবং আমরা কিন্তু রেজাল্টটি দেখতে পেলাম যে 8 জন অভিযুক্তের মধ্যে ইতিমধ্যে কিন্তু আমরা 7 জন কিন্তু গ্রেফতার হয়ে গেছে। তাদের কারো কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা সেটা দেখার বিবেচনাও কিন্তু আমরা করিনি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একদম পরিষ্কারভাবে বলেছেন যে এই ঘটনার বিচার আমরা এমনভাবে করব যাতে সামনে এই ধরনের ঘটনা ঘটানোর মতন সাহস কেউ করতে না পারে। মানে আমাদের, এবং আপনি চিন্তা করে দেখেন, যখন মেয়েটি কষ্ট পাচ্ছিল আপনার ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে, তখন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই তাকে সিঙ্গাপুর পাঠিয়ে মানে উন্নত আরো চিকিৎসা ব্যবস্থা যদি তার লাগে সে সব প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছিল। চিকিৎসকরা কিন্তু তাকে তখন আসলে ওই অবস্থায় শিফট করার মতো, স্থানান্তর করার মতন অবস্থায় ছিল না দেখে সেটি পারমিট করেনি। তো আমাদের জায়গা থেকে আমরা আসলে খুব ক্লিয়ার। তবে আপনার সাথে আমি একমত,
আমাদেরকে দলীয়ভাবে হোক সরকারিভাবে হোক আমাদেরকে এই ধরনের মানুষগুলো যাতে কোনোভাবেই কোনো রাজনৈতিক আশ্রয় বা রাজনৈতিক কোনো প্রভাব খাটাতে না পারে সেদিকে আরেকটু হয়তো বেশি নজরদারি বাড়াতে ধন্যবাদ হবে। আপনাকে। সৈয়দ আহমেদ সালাম প্লিজ আপনার কাছে আসতে চাই, একই কথা আপনাকে যদি বলি, এখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায়, তো সুতরাং এই ধরনের দুর্বৃত্তরা ক্ষমতার ভাগিদার হওয়ার জন্য আওয়ামী লীগের দিকে ভিড়ছে বা ভিড়ে, এটাই হচ্ছে ট্র্যাডিশন। বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরা দেখেছিলাম এই ধরনের কিছু দুর্বৃত্ত লোক তারাও একই কাজ করে, অর্থাৎ এরা সবসময় ক্ষমতাশালীদের সঙ্গেই থাকতে চায়। তো আপনারা যারা রাজনৈতিক দল, আপনারা যারা নিবেদিত প্রাণ রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা, তারা এই বিষয়গুলো কি কেন ধরতে পারেন না, নাকি আপনাদের কোনো নেগলিজেন্সি আছে এখানে? ধন্যবাদ আজকে আমাকে এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে যারা আলোচক হিসেবে আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ক্ষমতার পালা বদলের সাথে সাথে কিছু লোকেরও মনের বদল হয়ে যায়, তো এটা সব সময় হয়, কিন্তু সেই সব রাজনৈতিক দল বা রাজনৈতিক সরকারের উচিত সেই যারা এগুলি ঘটাচ্ছে বা ঘটানোর সাথে জড়িত তাদেরকে নিয়ন্ত্রণ করা। আজকে আওয়ামী লীগের বিগত 10 বছরের যে শাসনামল, সেখানে আমরা যদি শুধু এইটুকুই দেখি যে যারা বহিরাগত বা অন্য দল থেকে সেগুলি করছে তা কিন্তু নয়। আওয়ামী লীগের যারা অনেক প্রতিষ্ঠিত কর্মী নেতা আছে, যারা দীর্ঘদিন থেকে হয়তো জীবনের শুরুটাই করেছে আওয়ামী লীগের রাজনীতি দিয়ে, তারাও কিন্তু এইসব অপকর্মের সাথে জড়িত হয়ে পড়ছে। বিভিন্ন পরিসংখ্যানে বা বিভিন্ন ঘটনার প্রবাহে দেখা যাচ্ছে। এতটা ছিল না, আমরা এগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। কোন রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, এটা আসলে আমি আগেই বলেছি যে এটা ক্ষমতার পালা বদলের সাথে সাথে অনেক কিছুরই মনেরও পালা বদল ঘটে, তো সেটা আমরা এই দায়কেও আমরা এড়াতে পারবো না। কিন্তু আজকের প্রেক্ষাপটটা কি? আজকে যারা ক্ষমতায় তারা তো বলেছিল দেশে সুশাসন কায়েম করবে, তারা বলেছিল দেশকে নৈরাজ্যের হাত থেকে রক্ষা করবে, তারা বলেছিল দেশের সকল মানুষের নিরাপদ একটা আবাসভূমি তারা গড়ে তুলবে। সেটা তো করতে তারা ব্যর্থ হয়েছে, বরঞ্চ তাদের দলেই নেতাকর্মীরা বা তাদের পৃষ্ঠপোষকতায় থেকে এইসব অপকর্মগুলি করছে। ধর্ষণ, নারী নির্যাতন, দুর্নীতি, লুটপাট, কোনোটা বাকি নেই। আজকে যে এই ফেনী তো আমরা আগের থেকেই জানি যে এটা মানে আওয়ামী লীগ বিগত আমলে যখন ক্ষমতায় ছিল তখন এটা সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল, বর্তমানেও যখন ক্ষমতায় আছে এই আমলেও এমন কোনো কাজ নাই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে করে নেই। এমনকি তাদের দলের একজন নেতাকেও তারা সেখানে গুলি করে বা আগুন দিয়ে সেখানে পুড়িয়ে মারতে আমরা সেখানে দেখেছি। বা এরকম দিনে দুপুরে অস্ত্র উঁচিয়ে চাঁদাবাজি, তারপরে লুটপাট, এমন কোনো কাজ নেই যে সেখানে হয় নাই। তো এই সন্ত্রাসীদেরকে তো আওয়ামী লীগ ধরতে পারছে না। আজকে একটা ঘটনা ঘটার পরে আপনার বলা হচ্ছে অমুক সন্ত্রাসী বা অমুক অপরাধী তাকে ধরলাম, কিন্তু ঘটনা ঘটার পরে কেন হচ্ছে এটা? কেন সন্ত্রাসীরা ভয় পাচ্ছে না? কেন সন্ত্রাসীরা আইনকে অমান্য করছে? কেন ভয়কে তুচ্ছ করে বা কোনো আইন কানুনকে তুচ্ছ করে তারা এই কাণ্ডগুলি ঘটাচ্ছে? এগুলো কেন তারা আজকে রোধ করতে পারেনি? তারা তো বলেছিল যে নৈরাজ্যের হাত থেকে আমরা রক্ষা করব, সুশাসন কায়েম করব, আমরা সকলের নিরাপদ জীবন দিব। সেই নিরাপদ জীবন তো তারা দিতে পারেনি। আজকে মনে হচ্ছে আমার কাছে যে পুরো বাংলাদেশকেই তারা একটা অনিরাপদ করে ফেলেছে, এবং আমার কাছে মনে হচ্ছে পুরো রাষ্ট্র ব্যবস্থায় যেন ধসে পড়ছে। যে এখানে আইন শৃঙ্খলা রক্ষার সাথে যারা জড়িত তারাও কিন্তু এই অপরাধের সাথে জড়িত হয়ে পড়ছে। আপনার এই যে নুসরাত হত্যার যে বিষয়টা, সেখানে একজন পুলিশের কর্মকর্তা তিনি কিভাবে তার নুসরাত যখন পুলিশের কাছে গেল অভিযোগ করতে, তাকে কিভাবে আপনার জেরা করেছে, এবং সেটা তার ভিডিওতে, টেলিফোনে ভিডিওতে ধারণ করে সেটা আবার ছেড়েও দিয়েছে অনলাইনে, ইন্টারনেটে, তার ফেসবুকে। এটা তো কত বড় অপরাধ! আজকে যারা পুলিশ যারা এগুলিকে নিয়ন্ত্রণ করবে তারাই তো অপরাধী সাজছে বা অপরাধী হিসাবে গণ্য হচ্ছে। এগুলি কেন ঘটছে? কারণ এখানে কেউ কাউকে মানছে না। সে মনে করছে না যে তাকে কোনো বিচার বা কোনো কিছু ফেস করতে হবে, মনে করছে যে আমি এটা করে পার পেয়ে যাব, কারণ আমার মাথার উপরে তো সেই ছায়া আছে। এই যে সিরাজউদ্দৌলার কথা বলা হচ্ছে, সে আমরা দেখেছি পত্রপত্রিকায় সে নাকি জামাত ইসলামের রাজনীতির সাথে এক সময় জড়িত ছিল, কিন্তু এখন সে আবার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আওয়ামী লীগ যে এত কথা বলে জামাত ইসলামের বিরুদ্ধে, যা জামাত এই করেছে সেই করেছে, তাদেরকে এইভাবে নির্মূল করব, ওইভাবে তাদেরকে রাজনীতি করতে দিব না, রাজনীতি নিষিদ্ধ করব, কিন্তু এর কথা বলার ফাঁকে ফাঁকে সেই সংগঠনের নেতাকর্মীদেরকেও কিন্তু তারা নিজেদের সংগঠনে সম্পৃক্ত করে দিচ্ছে।
আজকে এই ঘটনা তো সেটাই প্রমাণ করছে। এই যে সেখানে সে যেখানে একটা সম্পৃক্ত করে নিচ্ছে, কথাটা কি ঠিক? এই সিরাজউদ্দৌলা আওয়ামী লীগের কোনো পদ পদবিতে বা দলের সঙ্গে আওয়ামী লীগের ছিলেন না? পদ পদবিতে সে ছিল কিনা সেটা আমি জানি না, তবে একটি ছিলেন না, আমরা ছবি যতটুকু আমি জানি। দেখেছি, সেখানে একজন সংসদ সদস্যের হাতে ফুল দিচ্ছে সে। এখন সে ফুল দিচ্ছে, সে কি সে আওয়ামী লীগে জয়েন করছে? যদিও কয়েকটি মানে ফেসবুকে আমি দেখেছি ভাইরাল হয়েছে যে সে আওয়ামী লীগে জয়েন করেছে বলে সেখানে প্রচারণা চালানো হচ্ছে সেই ফুল দেওয়ার প্লিজ ভাই, মাধ্যমে। আমি এটা- জানি না সে না, জয়েন করেছে আমি জয়েন কথাটি করেছে বুঝতে কিনা। পেরেছি। আমি বলছি যে কিন্তু কিন্তু আওয়ামী লীগ তাকে- ক্ষমতায় বলে হয়তো এই ধরনের দুর্বৃত্ত হ্যাঁ, আওয়ামী লীগের দিকে ঝুঁকছে। আজকে- আমি বলছি আমাদের পুরো রাজনৈতিক আমি তো সিস্টেমটা- বললাম রাজনৈতিক সিস্টেমটাকে আমাদেরকে সেভাবে আমরা কন্ট্রোল করতে হবে। সেইটার জন্য একটা সুশাসন দরকার, একটা সুস্থ ধারার রাজনীতি যে দরকার। কন্ট্রোল করতে পারেনি সেই দায় শুধুমাত্র কি আওয়ামী লীগের আপনার মনে হয়? বর্তমানে যেহেতু ক্ষমতায় আছে, এই সময় কন্ট্রোল করতে পারেনি, তাদেরই তো দায়িত্ব নিতে হবে এটা। আচ্ছা, আবার যখন আপনারা ছিলেন তখন না, আপনাদের আমরা দায় ছিল যদি কিনা? শুনেন, আমরা যদি আমাদের ক্ষমতায় থাকা অবস্থায় যদি এরকম ঘটনা ঘটতো, তখন এই দায়টা আমাদের উপর দিতে পারতেন। এই যে নুসরাতের ঘটনা, এটা তো আমাদের উপর না, দায় দিতে নুসরাত পারেন না। শুধু একটি ঘটনা, বগুড়ায় আমরা যে পুরো চিত্রটার তুফান, কথা বলছি। যে মা মেয়েকে ধর্ষণ করে তাদের চুল কেটে দিয়েছিল, সেই দায় তো আমাদের উপর দিতে পারেন না। এরকম তো আপনার বহু ঘটনা ঘটেছে। এই যে মানে তনু হত্যার বিচার আজ পর্যন্ত হয়েছে, কারা এই ঘটনা ঘটালো সেটাই তো বের করা যায়নি। এরকম তো অনেক ঘটনা, নারী নির্যাতনের ঘটনা আমরা দেখেছি, প্রতিদিনকার ঘটনা, একটা আমরা কথা বলি পত্র পত্রিকায় এটা আসছে। এইটা এখানে আমরা যদি বলেন যে হ্যাঁ আওয়ামী লীগের আমলে এটা হয়েছে বলে বিএনপির আমলে এটা হবে বা হতে পারে, তো এই দায় কি বিএনপি নিবে? বিএনপি যখন ক্ষমতায় থাকবে এরকম যদি হয়, দায় বিএনপিকে নিতে হবে, কারণ বিএনপি অবশ্যই, সেই জি, আইন ধন্যবাদ শৃঙ্খলা আপনাকে, বোঝা গেছে, পরিস্থিতির হয়তো আপনি আপনার, কিছু বলতে যাচ্ছিলেন, সঠিক সঙ্গে পথে আরেকটা নিতে বিষয় পারে আমি নাই যোগ করি বা পারবে আপনার না। সঙ্গে, সেটি হচ্ছে এই যে দুর্বৃত্তরা রাজনৈতিক দলগুলোতে ঢুকে পড়ে, তারপরে এই বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর চোখ খোলে না কেন? এটা হলো গিয়ে কি, এটা পারেন না। যেমন যেটা বলছিলেন যে আওয়ামী লীগের ফোরামে কিন্তু এই হাইব্রিড কাওয়া, সেই নাটোরের আওয়ামী লীগের তৃণমূল সাধারণ সম্পাদক যে কমিটির, তিনি প্রথম হাইব্রিড বলেছিলেন। এবং এই যে এখন বলা হচ্ছে যে অনুপ্রবেশকারী, এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে দলের সকল স্তরের শীর্ষ পর্যায়ের নেতারা এটা নিয়ে যে উদ্বিগ্ন এবং চিন্তিত নন তারা, এটা কিন্তু ঠিক না। এটা তারা কিন্তু বারবার বলছেন এবং তারা একটা গাইডলাইন দিচ্ছেন 10 বছরের মধ্যে যারা যুক্ত হয়েছে তাদেরকে কি করা হবে, কি রাখা হবে, কোথায় রাখা হবে, এইগুলো। এমনকি একটা মনে করেন যে আমরা দেখেছি যে এই আগুন সন্ত্রাসের মামলায় যারা অভিযুক্ত, চাঁপাইনবাবগঞ্জের এই সংসদের আগের সংসদের আওয়ামী লীগ দলীয় এমপি, তিনি একদিনে 800কে যোগদান করিয়েছিলেন। সেখানে জামাত বিএনপি সবই মামলার আসামি পর্যন্ত ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে সংগঠন কোনো ব্যবস্থা নিতে পারেনি, দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত নিতে পারেনি। আরেকটা যেটা ইমরান সালেহ প্রিন্স বলছিলেন, এখানে কোনো দোষারোপের বিষয় নয়, রাইট। আমি মনে করি। কারণ আপনি বলছেন যে আজকে আওয়ামী লীগ আছে বলে আপনার কোনো দায়িত্ব নেই। একটা রাজনৈতিক দল, বৃহত্তর গণমুখী একটা রাজনৈতিক দল, আপনারা ক্ষমতায় ছিলেন অনেকবার, আপনারা কি প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছেন এরকম ঘটনায়? আপনারা মনে করেন যে দিনাজপুরে আপনাদের শাসনামলে যখন ইয়াসমিন ধর্ষিতা হয়েছিল, দর্শনের পর হত্যা হয়েছিল, সেইখানে আজকের প্রধানমন্ত্রী ছিলেন সীমা চৌধুরী। বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা। সেই দিন কি আন্দোলন তীব্র গড়ে উঠেছিল, এবং সেই দিন শেখ হাসিনা নিজে ওখানে গিয়েছিলেন অথবা তাকে বাধা দেওয়া হয়েছিল, এবং কি আন্দোলন গড়ে উঠেছিল। সীমা চৌধুরীর কথা বলতে পারি আমরা, সীমা তারপরে চৌধুরী নামে আরেকটি মেয়ে হ্যাঁ, এরকম হয়েছিল। তারপরে সানি, সেটা, তারপরে অনেক ঘটনা। তনু, অনেকে বলেন যে মাদ্রাসা একটা হলো গিয়ে যে বর্বরতার জায়গা। শুধু কি মাদ্রাসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি বরখাস্ত হন নাই ছাত্রী নিপীড়নের অভিযোগে? আমি বলছি কি যে বিশ্বস্ত স্বজনরাও আড়ালে নারীকে পেলে, আর ওই কামুক প্রবৃত্তি, বিকৃত মস্তিষ্কের প্রবৃত্তি। আমি বলি পুরুষ, তুমি প্রেমিক হও, তুমি দর্শক হইও না, তুমি নিপীড়ক হইও না। বিষয়টা এই জায়গায় আনতে হবে যে মানবিক দৃষ্টিভঙ্গি। আসলে গোটা সমাজটাই অবক্ষয়ের শিকার। ইমরান সালেহ প্রিন্স যেটা বলছিলেন যে এটা এমন নয় যে তাদের সময় কিন্তু তারা ক্ষমতায় শপথ নিতে না নিতেই 2001 সালে পূর্ণিমার মতো মেয়েরা ধর্ষিত হয়েছে। আমি ভোলা সফরে গিয়েছিলাম, ভোলায় সেখানে জলের মধ্যে, জঙ্গলের মধ্যে নারীরা আশ্রয় নিয়েছিল দর্শনের ওই ভয় থেকে, আতঙ্ক থেকে, এবং তাদের কি হাহাকার সারা দেশে। কেন রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে নাই? কিবরিয়া হত্যাকাণ্ড ঘটে নাই? সন্ত্রাস সবসময়ই ছিল, পৃথিবীর সব দেশেই হত্যাকাণ্ড হয়, দুর্ঘটনা হয়, কিন্তু এটা একটা সীমা, সহনীয় করা যায় না। এখানে যখন রাজনৈতিক নেতৃত্ব হয়, সেই নেতৃত্ব এবং প্রশাসনিক শক্তি যখন শেল্টার হয়, এদেরকে শাস্তির আওতায় এনে এদের বিরুদ্ধে প্রশাসনিক এবং সাংগঠনিক ব্যবস্থা জরুরি নিতে হবে। এটা যদি দৃষ্টান্ত স্থাপন করা যায়, আজকে যদি ফেনীতে একজন বহিষ্কার হয়েছে, এটাকে যদি দলীয়ভাবে তদন্ত করে, প্রশাসনিকভাবে তদন্ত করে, গোয়েন্দা তদন্ত করে, প্রশাসনের কারা জড়িত, এই অপরাধকে কারা প্রশ্রয় দিয়েছে। বহিষ্কারের কথাটা বলছেন, বহিষ্কার কিন্তু ঘটনার সঙ্গে জড়িত না। একজন আইনজীবী যিনি সিরাজউদ্দৌলার পক্ষে আদালতে দাঁড়িয়েছেন, তিনি বহিষ্কার হয়েছেন। আমি বলছি যে দলের যারা জড়িত তাদেরকে বহিষ্কার করতে হবে। এইরকম ঘটনায় মানবাধিকার থাকে, আইনজীবীরা
প্রতিবাদে লাফিয়ে আসেন আইনজীবীরা এই ধরনের মামলায় আসা এই ধরনের অপরাধীর বর্বরদের পক্ষে যাবেন কি যাবেন না সেটা সিদ্ধান্ত নিতে হবে। দেশটা সকল নাগরিকের। এখানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে শেখ হাসিনা আধুনিকায়নের পথে নিয়ে আসছেন, এরা আমাদের সমাজের বাইরে নয়। তাই বলে একজন স্থানীয় জনপ্রতিনিধি, তিনি আওয়ামী লীগ হন আর বিএনপির হন, তিনি যদি মনে করেন যে না এই বর্বরতা হয় একে আমার প্রোটেকশন দিতে হবে, এর কাছে অনেক মৌলবাদী ভোট আছে, এটা আওয়ামী লীগও মনে করে, বিএনপি মনে করে। আওয়ামী লীগ যেরকম শেল্টার দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ, তেমনি বিএনপি প্রতিবাদ করেনি। এখানে প্রতিবাদের আগুনে এইটাকে প্রতিবাদ বলে না। এই জানাজা পড়া আমাদের ব্যারিস্টার মওদুদ আহমেদের নেতৃত্বে আমাদের সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ফেনীতে গেছে। এই তো জানাজা পড়ার জন্য আর শোকসভা করার জন্য রাজনৈতিক দলের দায়িত্ব না, ইনভেস্টিগেশন করতে গেছে। আমি বলি তদন্ত রিপোর্ট দিবে। আগামী কাল আমাদের প্রতিবাদ কর্মসূচি আছে। এইটাতে মনে করেন আপনারা একসাথে আমাদের খালি আমি আপনাকে বলছি না, এটা বিরোধী দলের দায়িত্ব সবচেয়ে বেশি থাকে সরকারকে এই ধরনের ক্ষেত্রে বাধ্য করতে। এটা অতীতে আওয়ামী লীগ যখন বিরোধী থাকতে আওয়ামী লীগ দেখিয়েছে। তারপরে নারী নেতৃত্ব, সুফিয়া কামালের হাত ধরে যেসব নারী নেত্রীরা উঠে এসেছেন, একজন মইনুল হোসেনকে ঘিরে যেভাবে নারীরা নেমেছিলেন সেই নারীদেরকে আমি রাস্তায় এখন দেখি না। যদিও অনেক সংগঠন, অনেক ছাত্রছাত্রীরা নামছে, কিন্তু গোটা শিক্ষাঙ্গন আজকে উত্তাল হয়ে যাওয়ার কথা। কেন? সে মাদ্রাসায় পড়ছে এই বলে, এই জন্য বিকারনেসার ছাত্রী হলে তাহলে নামা যেত, আর মাদ্রাসার ছাত্রী বলে নামা যেত না? সে কি মানুষ না? সে তো আপনার মেয়ে হতে পারতো, আমার মেয়ে হতে পারতো। আজকে একজনের মেয়ে লাঞ্ছিত হয়ে সে নিহত হয়েছে, সে কিন্তু বারবার বলে গেছে সে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, গোটা শরীর তার ব্যান্ডেজে বাঁধা। আমাদের সামন্তলাল, যার কাছে যিনি আগুনে পুরা মানুষের পরম আশ্রয়ের জায়গা, প্রধানমন্ত্রী সিঙ্গাপুর যাওয়ার কথা বলেছিলেন, সামন্তলাল বলেছিলেন 15 ভাগ পুড়ে গেলে আশঙ্কাজনক, আর 85 ভাগ যেখানে পুড়ে গেছে বাঁচার সম্ভাবনা কম, এবং সিঙ্গাপুরেও পাঠানো যাচ্ছে না। তখনই বোঝা গেছে তার মৃত্যু তার দুয়ারে, এবং তার লাইফ সাপোর্ট অবস্থায় মারা গেছে। কিন্তু মৃত্যু যন্ত্রণার মধ্যে আগুনে পুরা সেই বেদনা দহন নিয়ে আমাদের নুসরাত বারবার বলে গেছে, আমি তামাম দুনিয়াকে বলে যাব, আমি বাংলাদেশের জনগণকে বলে যাব, আমি প্রধানমন্ত্রীকে বলে যাব, একজন মালালা সে মৌলবাদের বিরুদ্ধে নারীর শিক্ষার জন্য ভূমিকা রেখেছিল বলে তাকে গুলি করেছিল পাকিস্তানের সেই মৌলবাদী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী। সেই মালালা যদি তামাম দুনিয়াকে জাগিয়ে দিতে পারে, আমার মেয়ে নুসরাত কেন বাংলাদেশের মানুষকে জাগিয়ে দিতে পারে না? এত নীরব প্রতিবাদ কেন হয়? জি, ধন্যবাদ আপনাকে। মিস্টার শাহ আলী ফরাদ, আপনার কাছে আবারও আসি। এর আগে আপনি যেটি বলছিলেন যে এই যে সিরাজউদ্দৌলা তিনি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, সেটি আমরাও জানি, সম্পৃক্ত ছিলেন না, কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার সখ্য ছিল, এই বিষয়টি গণমাধ্যমে এসেছে, ইভেন কি তার যারা সহকর্মী তারাও বলছেন। এবং এই ক্ষেত্রে বলা হয় কি সিরাজউদ্দৌলা ধরনের লোক যারা, তারা হয় কি এই যে স্থানীয় রাজনীতির সঙ্গে যারা জড়িত তাদেরকে টাকা পয়সা দেয়, টাকার ভাগ দেয় ইত্যাদি দিয়ে তার আধিপত্যের জায়গাটা, তার ক্ষমতার জায়গাটাকে একটা শক্তিশালী সিন্ডিকেট নিয়ন্ত্রণ সুরক্ষিত রাখার জন্য, এবং স্থানীয় নেতাকর্মীরাও তখন এই প্রভাবে প্রভাবিত হয়ে যান। আপনি এই জায়গাটাতে বিশ্লেষণ করবেন কিনা? দেখুন, ওই স্থানীয় আওয়ামী লীগের যাদের সাথে তার সখ্যতা ছিল, জি, আমার দেখার বিবেচ্য বিষয় সেটি না। আমার দেখার বিবেচ্য বিষয় হচ্ছে এই লোকটি একটি অপরাধ করেছেন, জানার পরে তারা তাদের সেই রাজনৈতিক যে প্রভাব সেটি তার পক্ষে খাটিয়েছেন কিনা। যদি একজনও খাটিয়ে থাকেন, তার বিরুদ্ধে শুধুমাত্র যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নেওয়া উচিত তা না, আমাদের দলীয়ভাবে একদম রুহুল আমিন যিনি সহসভাপতি স্কুলের, তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা, তিনি তার পক্ষে কাজ করেছেন এমনটা অভিযোগ আছে। মানে স্থানীয় আওয়ামী লীগ নেতা আসলে মনে করেন উনি কি কোনো পদে আছেন? উনি কি আওয়ামী লীগের নীতি নির্ধারণী কোনো বিষয়ে স্থানীয় পর্যায়ে ইয়ে করেন? এখন দেখেন, আমি কয়েকদিন আওয়ামী লীগের একটি মিটিং অ্যাটেন্ড করে বললাম আমি সোনাগাজী আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগের একটি দায়িত্বে আছেন, এবং আরেকজন যিনি পৌর কাউন্সিলর মাকসুদ, তাদের বিরুদ্ধে আমি আমার যে বক্তব্য সেটি হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আমি মনে করি যে তাদের বিরুদ্ধে দলীয়ভাবেও একদম কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, যাতে এরপর থেকে এই ধরনের কোনো মানুষের কোনো ধরনের অপরাধমূলক কাজের ক্ষেত্রে কোনো রকম রাজনৈতিক প্রভাব আমরা দেখতে না পাই। কিছু নিদর্শন আমাদেরকে আসলে দেখাতেই হবে মানুষকে। এই ক্ষেত্রে আমার কোনো আসলে মাঝামাঝি কোনো অবস্থান নেই। কেউ যদি এখানে জড়িত থাকে, কেউ যদি প্রভাব খাটিয়ে থাকে তার পক্ষে, অপরাধ করেছে বা অপরাধের অভিযোগ উঠেছে জানার পরেও, তাহলে তার বিরুদ্ধে একদম সর্বোচ্চভাবে আইন শৃঙ্খলা বাহিনীর যেরকম ব্যবস্থা নেওয়া উচিত, আইন শৃঙ্খলা ব্যবস্থা, ঠিক সেভাবে দলীয়ভাবেও তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেওয়া উচিত। অর্থাৎ তাদেরকে এই দল থেকে বের করে দেওয়া উচিত। এরপরে তাদের আইন কোনো রকমের অপরাধে যদি তারা জড়িত থাকেন সেটার বিচার তো হওয়া উচিতই। এখন কথা হচ্ছে যে আমরা এই ধরনের একটি বিষয় যখন সামনে আসে, আমরা যেটি বলছিলাম, এই ধরনের একটি বিষয় সামনে আসলে হয়তো আমরা এগুলো নিয়ে বেশি আলোচনা করি। এটাকে আসলে আপনি যে প্রথমে শুরুতে কথাটি বলেছিলেন সেটির সাথে আমি একমত, আমাদেরকে সামগ্রিকভাবে চিন্তা করতে হবে। সামগ্রিকভাবে আমি একটি আশার আলোর জায়গা দেখি, সেটি হচ্ছে আমার সহবক্তা যেই দুজন আছেন তারা আমার থেকে বয়সে অনেক বড়, তারা আমার থেকে অনেক বেশি রাজনৈতিকভাবে তাদের প্রজ্ঞা, তাদের চিন্তা, তাদের অভিজ্ঞতা দেখার, অবজার্ভ করার, কাজ করার। কিন্তু আমি নিজে যেটুকু পড়েছি, শুনেছি, দেখেছি,
সেই অনুযায়ী আমার মনে হয় রাজনীতির যে দুর্বৃত্তায়ন, অর্থাৎ রাজনীতির মধ্যে যে গুন্ডা মাস্তান এই ধরনের লোকদের যে জায়গা, এটা কিন্তু দিন দিন সংকুচিত হয়ে আসছে। এটি আপনি যদি 80-র দশকে আমাদের রাজনৈতিক অবস্থা দেখেন, 90-এর দশকের আমাদের রাজনৈতিক অবস্থা দেখেন, তাহলে কিন্তু তার থেকে আমি মনে করব আমরা অনেকাংশ উন্নতি করেছি। এই ধরনের এলিমেন্টসগুলো রয়েই যাচ্ছে, কিন্তু এগুলো এখন জেনারেল রুল না, এগুলো এখন এক্সেপশন। একটা সময় ছিল যে আপনি ওয়ার্ড লেভেলে রাজনীতি করবেন, আপনার কিছু মাসেল পাওয়ার থাকতেই হবে, আপনার কিছু ফায়ার পাওয়ার থাকতেই হবে। এখন কিন্তু তা না। এখন আমার মতন ছেলেরাও কিন্তু রাজনীতিতে এসে কাজ করতে পারছে, কারণ সেই দুর্বৃত্তায়নের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে, বুদ্ধিভিত্তিক রাজনীতির জায়গা বাড়ছে, নীতি নির্ধারণী কাজ বাড়ছে, রাজনৈতিক দলগুলো খুব সিরিয়াস সংগঠনে পরিণত হচ্ছে। শুধুমাত্র আন্দোলন, আপনার রাস্তাঘাটে দৌড়াদৌড়ি এসব বিষয়ে কিন্তু এখন আর রাজনীতি সীমাবদ্ধ নেই। এখন কিন্তু রাজনীতির যেই সংজ্ঞা, এটা দিন দিন অনেক বেশি প্রসারিত হচ্ছে। তো এই জায়গায় আমি মনে করবো যে আসলে আশাটা ছেড়ে দেওয়া উচিত না। অবশ্যই আমাদেরকে ভিজিলেন্ট হতে হবে, অবশ্যই আমাদেরকে আরো কঠোর কিছু নিদর্শন মানুষকে দেখাতে হবে, কিন্তু আমি মনে করি যে আমাদের এই বিষয়ে একটু আশা থাকতে হবে যে দিন দিন কিন্তু এইসব ধরনের দুর্বৃত্ত, এইসব ধরনের অপরাধী যারা রাজনৈতিক প্রশ্রয়ে থাকার যাদের অভ্যাস এবং রাজনীতি শেল্টারে যাদের থাকার অভ্যাস, তাদের জায়গাগুলো কিন্তু দিন দিন সংকুচিত হয়ে আসছে। এটা আমার মনে রাখতে, আমার মনে হয় যে আমাদের সবাই একটু মনে রাখতে হবে। প্লিজ ভাই, এর আগে আপনি ওই যে হাবিব ভাই বলছিলেন যে কিছু প্রতিবাদের কথা, তা আপনি তো নিশ্চয়ই সেই প্রসঙ্গে বলতে চাচ্ছিলেন, আরো বলবেন। আরেকটি বিষয় আমি একটু যোগ করতে চাই আপনার সঙ্গে। আজকে আপনাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে সরকার এই নুসরাত হত্যাকারীদেরকে বাঁচানোর চেষ্টা করছে। তো এই অভিযোগটা আপনারা কেন করছেন? কারণ আমরা দেখেছি এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে 7 জনকে গ্রেফতার করা হয়েছে, এবং যে পৌর কাউন্সিলর যিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে মকসুদ আলম, তিনি গ্রেফতার হয়েছেন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে এই হত্যাকারীদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না। আপনারা বাঁচানোর চেষ্টাটা কোন জায়গায় দেখুন, দেখছেন? আমি সেই প্রেস কনফারেন্সে ছিলাম যেখানে রিজভী আহমেদ সাহেব এই বিষয়ে আজকে বক্তব্য রেখেছেন, এবং সেই লিখিত বক্তব্যটাও পুরোটাই আমার কাছে সংরক্ষিত আছে। তো উনি যেটা বলতে চেয়েছেন যে এই যে হত্যাকাণ্ডটা ঘটিয়েছে যারা ঘটালো, এইগুলির সাথে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী জড়িত, এবং তাদের নামও উল্লেখ করেছেন। ছাত্রলীগের সেই মাদ্রাসা শাখার সভাপতি, যুবলীগ নেতা এবং এনাদের আওয়ামী লীগ নেতা, ওনাদের নামও তিনি উল্লেখ করেছেন। বলেছেন যে এরাই এই সিরাজউদ্দৌলা যে ধর্ষক, তাকে বাঁচানোর চেষ্টা করেছে এবং তার হয়ে এর আগে এই কাণ্ডটি ঘটিয়েছে। যাদের নাম তিনি উল্লেখ করেছেন, আমি যদি নামগুলো বলি, তিনি নাম উল্লেখ করেছেন মাদ্রাসা শাখা ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন শামীম। সেই শাহাদাত হোসেন শামীম গ্রেফতার হয়েছে। তিনি উল্লেখ করেছেন যুবলীগ নেতা নুরুদ্দিন, সেই নুরুদ্দিন গ্রেফতার হয়েছে। জাবেদ গ্রেফতার হয়েছে। তিনি উল্লেখ করেছেন সোনাগাজী পৌর কাউন্সিলর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকসুদুল হক, তিনি গ্রেফতার হয়েছেন। ঠিক আছে, উনি যেটা বলেছেন আমার কাছে এটা দেখে আমার কাছে জিনিসটা আছে, নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সবাই ক্ষমতাসীন দলের নেতাকর্মী, এটা উনি বলেছেন। আমার কাছে এই জিনিসটা লিখিত বক্তব্যটাও আছে। তো যাই হোক, উনি এটা বলতে চেয়েছেন। আর পীর ভাই যেটা বললেন যে বিরোধী দল হিসাবে বিএনপিরও অনেক দায়িত্ব আছে, অবশ্যই দায়িত্ব আছে, কিন্তু আজকে রাজনীতি কি করার সুযোগ আছে কারো? আমরা কোনো প্রতিবাদ কর্মসূচি পালন করতে পারি? বিএনপি নামলেই তো মানে সেখানে লাঠিচার্জ করে মানে সব পণ্ড করে দেয়। আমাদের সেই কর্মসূচি পালন করার কোনো সুযোগ নাই। তার মধ্যেও আমরা যতটুকু পারছি সেটুকু আমরা করছি। আপনারা জানেন যে আজকে গতকাল আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, মোহাম্মদ শাহজাহান, বরকতুল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজকে সেখানে গিয়েছে এটা তদন্ত করতে। সেখানে নুসরাতের বাবার সাথে কথা বলেছে, তার আত্মীয় স্বজনের সাথে কথা বলেছে, তার কবর জিয়ারত করেছে, এবং সেখানে তারা বলেছেন অবশ্যই আমরা এর প্রতিবাদ করবো, এবং আমাদের দলের পক্ষ থেকে ঢাকায় আগামীকালকে একটি প্রতিবাদ কর্মসূচি রয়েছে। আমরা যতটুকু পারছি এরকম একটা মানে বিরূপ পরিস্থিতির মধ্যে যতটুকু পারছি ততটুকু আমরা করছি। এখানে আমি মনে করি শুধু বিএনপি নয়, সকল রাজনৈতিক দলকে, সকল সামাজিক শক্তিকে আজকে এগিয়ে আসতে হবে। এই পশু শক্তি যারা এই ঘটনাগুলি ঘটাচ্ছে, তাদেরকে যদি আমরা নরকের কীট বলি তাহলে হয়তো কম বলা হবে। এদের বিরুদ্ধে জাগ্রত হওয়ার জন্য, মানুষের মনকে জাগ্রত করার জন্য সকলকে আমাদের এক হতে হবে। এখানে দোষারোপ করে লাভ নেই। আজকে আমি তো আগেই বললাম যে এখানে রাজনীতি করারই তো সুযোগ নাই, বিশেষ করে বিএনপির পক্ষে। আমাদের কোথাও দাঁড়ানোর আপনার কোনো সুযোগ দিচ্ছে না। এখন বিএনপি একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। উনি ইয়াসমিনের কথা বলেছেন যে ইয়াসমিনের হত্যাকাণ্ডের পরে কি এরকম দেশের রাজনৈতিক পরিস্থিতি এরকম ছিল? সেখানে বিরোধী দলের রাজনীতি করার কি কোনো প্রতিবন্ধকতা ছিল? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বাড়িধারা থেকে মাহবুব বলছি। জি, বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে ব্যারিস্টার শাহরি ফরহাদের স্যারের কাছে। জি, বর্তমানে যে পরিমাণ শিশু এবং নারী ধর্ষণ বেড়ে গেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হত্যাকাণ্ড হচ্ছে অবিচারে, এর প্রতিকারের জন্য আপনার বর্তমান পুলিশ প্রশাসনকে
বিশেষ করে আওয়ামী লীগের তুষামুদি বা তাদের এক কথায় তাদের পক্ষে অবলম্বন না করে এক সরাসরি পেশাদারিত্ব ভূমিকা পালন করার জন্য কঠোর ভূমিকা পালন করবে কিনা। আর একটা প্রশ্ন হচ্ছে পীর হাবিবুর রহমান স্যারের কাছে, যে পীর হাবিবুর রহমান স্যারের মতো খ্যাতিমান সাংবাদিক যারা আছে তারা ঐক্যবদ্ধ হয়ে দেশে যে অন্যায় অত্যাচার হচ্ছে, বিশেষ করে ভালোর দিকে ভালো প্রশংসা হবে, কিন্তু অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এক কাতারে দাঁড়িয়ে এর কঠিন প্রতিবাদমূলক কর্মসূচি। জি ধন্যবাদ, আপনার প্রশ্নটি বোঝা গেছে। প্রিন্স, আমি সংক্ষেপে একটু উত্তর দেবেন আপনি বলছেন যে আপনাদেরকে আন্দোলন কর্মসূচি বা ইত্যাদি করতে দেওয়া হয় না, সেটি আমরা দেখি আপনারা কিন্তু এই ধরনের ইস্যু অর্থাৎ এই যে নুসরাত এই ধরনের জনগুরুত্বপূর্ণ ইস্যুতে আপনারা আগামীকালকে আমাদের মহিলা দলের পক্ষ থেকে এর প্রতিবাদে একটা কর্মসূচি রয়েছে। এখন পর্যন্ত আমরা অনুমতি পাইনি সেটার, তারপরেও আমরা সেই কালকের কর্মসূচি করব, সেটা আমি একটু আগে অফিস থেকে এসেছি। আমরা দর্শকের ফোনটা বুঝেছেন, সঙ্গে আরেকটা বিষয়, এর আগে প্রথম দিকে আপনি যেটা বলছিলেন যে স্কুলের যিনি সভাপতি ছিলেন, আপনি ওই যে ফেনীর যিনি এডিএম, তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেটি বলছেন, কিন্তু আমরা দেখেছিলাম এই ঘটনার এই যে নুসরাতের ঘটনা এর আগে গত বছরের নভেম্বরে নাসরিন নামে একটি মেয়েকে তিনি নিগৃহীত করেছিলেন, শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন সিরাজউদ্দৌলা। সেই ঘটনায় 3 জন শিক্ষক স্কুলে তারা প্রতিবাদ করেছিলেন, তাদেরকে সিরাজউদ্দৌলা শোকজ দিয়েছিলেন, কারণ দর্শন নোটিশ দিয়েছিলেন। পুলিশের ভূমিকার কথা আপনি বলছিলেন যে এই সোনাগাজী থানার প্রত্যার্পিত ওসি না, ওইখানে জেলা প্রশাসন পর্যন্ত সেখানে সবকিছু মিলে পুরো ফেনীর স্থানীয় প্রশাসনকে এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে কিনা? স্থানীয় পুলিশ প্রশাসন, স্থানীয় জেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধি সবাই মিলে এটার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। কারণ এটা এই ধরনের দায় এড়াতে পারেন না জনপ্রতিনিধিরা, যে এখানে একটা সন্তান বারবার, এখানে নারীরা নিগৃহীত হবে, মেয়েরা লাঞ্ছিত হবে, মেয়েরা এখানে বারবার হয়রানি হবে, যৌন হয়রানির শিকার হবে, এটা চলতে পারে না। একটা কথা বলি, যে এই যে প্রশ্ন করেছেন, যেমন প্রিন্স যেটা বলছেন যে এটা তাদেরকে যদি অনুমতি দেওয়া না হয় তাহলে এটা ঠিক নয়। একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অবশ্যই বিরোধী দলকে যদি আপনি স্পেস না দেন, বুক ভরে শ্বাস নেওয়ার সুযোগ যদি না দেন, কথা বলা, তারা যদি এটা নিয়ে কালকে সরোদ্দান একটা বড় সমাবেশ করতে চায়, এটা দেওয়া উচিত। আমি মনে করি একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আপনি যখন বিরোধী দলকে সুযোগ দেবেন না, দরজা জানলা বন্ধ করে দেবেন, তখন একটা সাফোকেশন হয়। এই সাফোকেশনে তখন কবি মহাদেব সার কবিতার চরণ মনে পড়ে যায়, যে বিষাদ ছুঁয়েছে মন ভালো নেই, মন ভালো নেই। যে আজকে প্রাণহীন একটা সমাজে আমরা বাস করছি, একটা নির্বোধ অনুভূতিহীন একটা সমাজে আমরা বাস করছি। তাই এইরকম ঘটনার পর অতীতে যেরকম গণজাগরণ হতো, আজকে সেই গণজাগরণ ঘটছে না। আমরা অনেক কিছু সয়ে যাচ্ছি, সয়ে যেতে শিখছি আমরা। এবং দেশ যেখানে অর্থনৈতিকভাবে উন্নতি হচ্ছে, প্রযুক্তির যে বিপ্লব ঘটে গেছে, অর্থনৈতিক উন্নয়নের যে পশ্চিমাদের কাছে আজকে বাংলাদেশের উত্থান বিস্ময়কর, এবং সেখানে আজকে এই ধরনের ঘটনা বিদেশেও কিন্তু খারাপ বার্তা হয়ে যাচ্ছে। এবং আমি বলি কি, যে একসময় কবি আবুল হাসান একটা কবিতায় তিনি বলেছিলেন, ঝিনুক নীরবে সহ, ঝিনুক নীরবে সহ, ঝিনুক নীরবে সহে যাও, বুকেতে বিষের বালি, হাসিতে মুক্তা ফলাও। মানে তুমি কষ্ট সহ্য করতে থাকো, করতে করতে তুমি মরে যাও। এটা ওই হৈমন্তী শুক্লাদের জমানা না। আজকের মেয়েরা আর ঝিনুকের মতো নীরবে সয়ে যাচ্ছে না, তাই প্রতিবাদ করছে। প্রতিবাদ করতে গিয়ে তার জীবন শেষ হয়ে যাচ্ছে। এই জীবনের পর আমরা চাই না আরেকটা জীবন শেষ হোক। তনু হত্যার আমরা বিচার পাইনি, এটা সত্য। একটা সমাজ এভাবে চলতে পারে না, একটা সভ্য সমাজ এভাবে কখনো বিকশিত হতে পারে না। আমি বলছি না যে মাদ্রাসাকে বলে অনেকে প্রগতিশীলরা যেটা বলছেন, আপনি এর আগে বলছিলেন যে প্রতিবাদের কথা, হ্যাঁ, এই যে সম্মিলিত প্রতিবাদের তাগিদ আপনি দিচ্ছিলেন। এটা শুধু সরকারের দায়িত্ব না। যেমন আমি বলি আপনাকে যে আমাদের এখানে আগে স্বরাষ্ট্রমন্ত্রী এত কথা বলতেন, মানুষ অতিষ্ঠ, মানুষের বুকের ভাষা মনের ভাষা পড়তে পারতেন না। আজকে শেখ হাসিনা গত 2 টার্ম থেকে যে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, আর যাই হোক, তিনি ফালতু কথা বলেন না, অতিকথনে মানুষকে অতিষ্ঠ করে তুলেন না। তিনি তার দায়িত্বশীল বক্তব্য রাখেন এবং দায়িত্বশীল ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। সেইখানে এই স্বরাষ্ট্রমন্ত্রী একজন জনমন্ত্রী। আমি যে প্রসঙ্গটা আপনার কাছে আসতে চাই পীর ভাই, এর আগে যেটি বলছিলেন প্রতিবাদের কথা, আবার আমরা অন্য একটি চিত্র দেখি কিরকম, এই যে এইরকম অপকর্মের পর সিরাজউদ্দৌলার পক্ষে সেখানে আমরা কিছু মিছিল হতে দেখেছি। দেখেন আপনি যে সমাজের অবক্ষয় কোন জায়গায় গেলে, এটা আমি লিখেছিলাম যে একটা সমাজের অবক্ষয় কোন জায়গায় গেলে, যেখানে যে আগে এক সময় এইরকম দর্শকদের, এইরকম বর্বর খুনিদের বাড়িঘর জ্বালিয়ে দিত অগ্নিরুষে, মানুষের দ্রোহের ক্ষোভে, সেইখানে আজকে এইরকম একটা বর্বর মানুষের পক্ষে পাশবিক অত্যাচারের মুখে একটা মেয়ের করুণ মৃত্যুর, মর্মান্তিক মৃত্যুর মধ্যে সেখানে তার মুক্তি চেয়ে তার পক্ষে মানববন্ধন করে, কতটা বেহায়া হলে, কতটা স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্ব কতটা নির্লজ্জ হলে,
কতটা বিবেকহীন হলে এইরকম মানববন্ধনের প্রশ্রয় পায়। এইটা কেন ভেঙে দেওয়া যায় না? বিএনপির সভা যদি পণ্ড করে দেওয়া যায়, এইটা কেন ভেঙে দেওয়া যায় না? স্থানীয় পুলিশ কেন এটা করলো না? এবং এই অসিত সে প্রমাণ করেছে, যেখানে আমাদের পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী জঙ্গিবাদের বিরুদ্ধে সাফল্য অর্জন করে, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করে, সেখানে সাফল্য অর্জন করে, সেইখানে একদল পুলিশ দেখা যায়, সদস্য দেখা যায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত, একদল পুলিশ দেখা যায় এইরকম স্থানীয়ভাবে অর্থ বাণিজ্য, যে রাজনৈতিক বাণিজ্যগিরি হচ্ছে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন বলেছিলেন, যে দুর্নীতি শুরু হয়েছে, সেইটার যে সিন্ডিকেটের তারা প্রভাবশালী সদস্য হয়ে যাচ্ছেন, এইটাকে দেখতে হবে। আজকে সবাই আওয়ামী লীগ হতে হতে এক জায়গায় হচ্ছে কি, প্রশাসনেও সবাই অতিয়া বড় আওয়ামী লীগ হয়ে যাচ্ছেন, শেখ হাসিনার চাইতে বড় আওয়ামী লীগ হয়ে যাচ্ছে আজকে প্রশাসনের অনেক। দর্শক একটি প্রশ্ন করেছে, আপনি নিশ্চয়ই প্রশ্নটি বুঝতে পেরেছিলেন, সেই উত্তরটা আপনার কাছে জানতে চাই। তো ওনার দর্শকের প্রশ্নটা যদি আমি ঠিকভাবে বুঝে থাকি, তাহলে উনি বলছিলেন যে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা কি এই যে আমরা সাম্প্রতিক সময়ে যে আপনার ধর্ষণ নির্যাতনের ঘটনাগুলো শুনছি, এই বিষয়ে কার্যকর পদক্ষেপ রাখতে পারবেন কি, বা নিরপেক্ষভাবে তারা কাজ করে। দেখুন, ধর্ষণ এমন একটি বিষয়, শিশুদের বিরুদ্ধে নির্যাতন এমন একটি বিষয়, এই ক্ষেত্রে তো আমার মনে হয় বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের মধ্যে আপনার মত পার্থক্য নেই। এই বিষয়গুলো তো হ্যান্ডেল করতেই হবে। তো এখানে তো আসলে পুলিশকে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করতে দেয়া, এইটা কোনো অপশন নাই। এখানে প্রশ্নের একটাই উত্তর, সেটা হচ্ছে হ্যাঁ, তাকে দিতেই হবে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে, এবং দোষী ব্যক্তি সে যেই হোক, সমাজের যেই স্তরেরই হোক, রাজনৈতিক ক্ষমতাশালী হোক বা অর্থনৈতিকভাবে বিত্তশালী হোক, যেই হোক, তাকে ছাড় দেওয়া যাবে না। এবং আমাদের আজ পর্যন্ত, এখন পর্যন্ত আপনি যতগুলো এই ধরনের ঘটনা সামনে এসেছে, সবগুলো আপনারা তো যারা মিডিয়ায় কাজ করেন, আপনারা বিশ্লেষণ করছেন সার্বক্ষণিক, আপনারা দেখবেন যে আমরা কিন্তু এমন কোনো ঘটনা নেই যেখানে কেউ এই আঙ্গুলটি তুলতে পেরেছে যে তার রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়ার পরে আমরা তাকে বাঁচানোর চেষ্টা করেছি, বা তাকে আমরা আইনের যে, কিন্তু অনেক ঘটনার বিচারের পথে আমরা বাধা হয়ে দাঁড়িয়েছি। আপনি মনে আছে যে এই ঘটনার পর নুসরাত যেদিন মারা গেলেন, সেদিন হাইকোর্ট একটি কথা বলেছেন। হাইকোর্ট বলেছিলেন যে সাংবাদিক দম্পতি সাগর রুনি, চট্টগ্রামের মৃত্যু, কুমিল্লার তনুর মতো যেন নুসরাতের মামলা হারিয়ে না যায়। হাইকোর্ট এরকম মন্তব্য করেছেন। হাইকোর্টের বিষয়ে তো আসলে আমার মন্তব্য করা, তার মানে এরকম নজির আমাদের আছে হারিয়ে যাওয়া। আমার একটা জিনিস এখানে একটু অবজারভেশন আছে। দেখুন, 10 বছর আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, 10 বছরে 4-5টা কোল্ড কেস, যেগুলোর তদন্তে অগ্রগতি করা যায়নি, যে কারণেই হোক, ক্লুজ পাওয়া যাচ্ছে না, সাক্ষী পাওয়া যাচ্ছে না। ইউএসএ তো আমরা খুব ল এনফোর্সমেন্টটা দেখি, ইউএসএ, ইউকে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এই দেশগুলোর মধ্যেও যদি আপনি যান, সবখানেই কিন্তু কয়েকটি আপনি কোল্ড কেস পাবেন। সেটা দিয়ে কিন্তু আপনার সামগ্রিকভাবে আমাদের সাফল্য বা ব্যর্থতা বিবেচনা করলে হবে না। আমি আপনাকে একটু ছোট্ট একটা খালি পরিসংখ্যান দিই। জানুয়ারি 2014 থেকে ডিসেম্বর 2017 পর্যন্ত 17,000 মামলা করা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে। এই 17,000 মামলার মধ্যে এই 3 বছরের মধ্যেই 3,500 মামলা সম্পন্ন করা হয়েছে বিচার কাজ। এর মধ্যে 673 জনকে আপনার দোষী সাব্যস্ত করা হয়েছে, যাদের মধ্যে 17 জনকে দেওয়া হয়েছে আপনার মৃত্যুদণ্ড, 80 জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, এবং 500-র অধিক যাদের দোষ প্রমাণিত হয়েছে, এরকম 500-র অধিক ব্যক্তিকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড। তো কোনোভাবে আসলে এটা বলা যাবে না যে আমরা এই ধরনের যে, এখানে আমি সংক্ষেপে বললাম, আপনি এই সময়টাতে আপনারা অনেক আলোচিত মামলারও কিন্তু বিচার হয়েছে দ্রুত সময়ের মধ্যে। আমি যদি বলি আপনাকে যে সিলেটে রাজন নামে একটি ছেলেকে নির্যাতন করে হত্যা করা হয়েছে, সেই ঘটনার বিচার হয়েছে। রাকিব নামে একটি ছেলেকে খুলনাতে পায়ুপথে বাতাস ঢুকে হত্যা করা হয়েছে, সেটির বিচার করা হয়েছে। 7 খুনের বিচার হয়েছে, আমরা দেখেছি। এরকম নজিরগুলো আছে। আবার পাশাপাশি যেই কথাগুলো আমি হাইকোর্টে নজিরটি দিলাম, এইখানে কেউ কেউ অভিযোগ করে যেসব ঘটনায় প্রভাবশালী কারোর নাম আসে, সেই ঘটনাগুলোর বিচার হয় না। কি আমরা এরকম প্রভাবশালী কারোর নাম, না, আমি বলছি এরকম পাবলিক কনসেপশন বা এরকম, এটা একটা রহস্যজনক, এটা একটা কোল্ড কেস, যেটাকে আমরা বলি ল এনফোর্সমেন্টের ভাষায়, এটা একটা কোল্ড কেস ফাইল। এখন কথা হচ্ছে, আমি আমার দর্শক যিনি প্রশ্ন করেছিলেন তাকে আমি আশ্বস্ত করতে চাই যে আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে আমাদের দলীয়ভাবে আমরা এই ধরনের কোনো অপরাধের সাথে জড়িত কোনো ব্যক্তি কোনোভাবেই তাদেরকে আমরা ছাড় দিব না। এটা আমাদের যে নারীর ক্ষমতায়নের যে নীতি, আমাদের দলের যে আদর্শের জায়গা, সেটাতে আঘাত করে এই ধরনের অপরাধ। সেটা আমাদের জন্য, বিশেষ করে আওয়ামী লীগের জন্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরেকটি একটি বিষয় দিয়ে আমি শেষ করতে চাই, ছোট একটি পয়েন্ট, যে ইন দ্য লং রান আমাদেরকে কিন্তু লং টার্ম ভাবতে হবে। এই ধর্ষণের ঘটনা, শিশু নির্যাতনের ঘটনাগুলোর পিছের যে কারণগুলো, এগুলো নিয়ে আমাদেরকে আরো বেশি কাজ করতে হবে। এটা সবসময় আসলে আইন শৃঙ্খলার যে পার্সপেক্টিভ, সেটি দিয়ে আপনাকে জাজ করলে হবে না। এই কম বয়সী ছেলেপেলেরা এই ধরনের অপরাধে কেন ঝুঁকছে, সমাজের সকল স্তরে আমরা এই ধরনের অপরাধ
দেখতে পাই। এমন না যে যে কোনো, এই যে হাবিব ভাই যেটি বলছেন যে শুধু মাদ্রাসায় হচ্ছে তা না, মাদ্রাসায় সাম্প্রতিক কয়েকটা ঘটনা আমরা পরপর শুনেছি, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে শুনেছি, প্রাইভেট হোক আর পাবলিক হোক, আমরা স্কুলে শুনেছি, আমরা কলেজে শুনেছি। তো এই যে বিষয়গুলো, কেউ কোনো সময় শিক্ষক অপরাধী, কোনো সময় ছাত্র অপরাধী, কোনো সময় দেখা যাচ্ছে যে ভিকটিম যারা, তারা বাচ্চা ছেলে, শুধু মেয়েরাই যে আপনার এফেক্টেড হচ্ছে তা না, বাচ্চা ছেলেরাও এফেক্টেড হচ্ছে। তো আমাদের আসলে মানে সম্মিলিতভাবে আমাদের একটু ভাবার সময় এসেছে যে এই বিষয়গুলো আমরা কিভাবে আপনার লং টার্মে আমরা হ্যান্ডেল করতে পারি। এর মধ্যে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হবে যৌন শিক্ষা বা আপনি সেক্স বলছিলেন এডুকেশন। যে আসলে এগুলো রাজনৈতিক দোষারোপের বিষয় নয়, এগুলো আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবারই এই বুদ্ধির জাগরণের বিষয়। এই জায়গাটাতে আপনার বক্তব্য জানতে চাই। জি, ঠিকই তো আছে, সবাইকে আমাদেরকে জাগ্রত হতে হবে। কিন্তু আজকে কি দেখছি আমরা, যে বর্তমান সরকারের সাথে সম্পৃক্ত যারা, তারা মানে শহরে বলেন, গ্রামে বলেন, তারা সব একের পর এক অপকর্ম করেই যাচ্ছে। তারা মনে করছে সব অপকর্ম করে তারা পার পেয়ে যাবে। আমি আগেই বলেছি, কারণ ক্ষমতাসীনদের ছায়া তাদের হাতে আছে। যেমন গতকাল রাতেই আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বর্ষবরণ উৎসবে ক্ষমতাসীন ছাত্র সংগঠনই সে উৎসব ছিল বা সে আয়োজন ছিল, সেখানে কিভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এবং সে কারণে বর্ষবরণ উৎসবটাও আজকে মানে বন্ধ করে দেওয়া হয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমি যতটুকু জানি, তো সেখানেও তো সেই অপরাধীরা পার পেয়ে গেল। সেখানে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এখন পর্যন্ত কিন্তু আমরা জানতে পারিনি। তা আমি একটা উদাহরণ দিলাম, এরকম বিচ্ছিন্নভাবে সারা দেশেই তো এই ঘটনাগুলো ঘটছে। আপনার যে গত কয়েকদিনেই যদি নারী নির্যাতনের ঘটনা দেখেন, সেখানেও দেখবেন না কোনোভাবেই ক্ষমতাসীন দলের কর্মীরা বা সমর্থকরা এটার সাথে জড়িত, কিন্তু তারা ধরা পড়ছে না। আপনার 3জন স্কুল ছাত্রী সহ 5 জনের আমরা গণধর্ষণের শিকার হতে শুনেছি। এই যে গত ডিসেম্বরের 30 তারিখে নির্বাচনের পরে নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে একজন মহিলাকে কিভাবে সেখানে গণধর্ষণ করা হয়েছে। একই এলাকায় গত উপজেলা নির্বাচনের পরে সেখানে ক্ষমতাসীনদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়নি? হাইকোর্ট জামিন দিয়েছিল, আবার পরবর্তীতে জামিন বাতিল করেছে। আমি বলছি হাইকোর্ট জামিন দিয়েছে বা দেয়নি সেটা আমি ব্যবস্থা নিয়েছে। আমার কথা হচ্ছে এই অপরাধীরা কেন এটা সাহস পাচ্ছে ঘটনা ঘটানোর। একটা ঘটনা ঘটানোর পরে আপনি তাকে গ্রেপ্তার করেন, তাকে বিচারের মুখোমুখি দাঁড় করেন, কিন্তু যেই নারীর আপনার জীবন গেল বা যেই নারীর সম্ভ্রম গেল বা যেই নারীর ইজ্জত গেল, সেই নারীর সম্ভ্রম ইজ্জত তো আপনি ফিরিয়ে দিতে পারবেন না। তার জীবনকে তো আপনি ফিরিয়ে দিতে পারবো না, সরকারও ফিরিয়ে দিতে পারবে না। কেন এই মানে এই পরিস্থিতি দেশে সৃষ্টি হলো, ওই জায়গায় আমাকে যেতে হবে। আজকে মানে বিনা বিচারের বা বিচার না হওয়ার যে সংস্কৃতি চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, একটা অনিয়মের যে সংস্কৃতি ছড়িয়ে পড়ছে, এই যে ভোটের আগের রাতে ভোট হয়ে যাচ্ছে, মানুষ ভোট দিতে পারছে না, বিনা ভোটে নির্বাচিত হয়ে যাচ্ছে, ভোট কেন্দ্রে নাই, সন্ধ্যায় লক্ষ লক্ষ ভোটের হিসাব পাওয়া যাচ্ছে। এইসব আমি বলছি, এই যে অনিয়ম, এই যে এটাও তো এক ধরনের দুর্নীতি। এইসব কারণেই কিন্তু মানুষের মনের মধ্যে বিরাট একটা শঙ্কা জাগ্রত হয়েছে। 1 মিনিট সময়ের কথা আছে, আমরা আশাবাদের কথা দিয়ে শেষ করতে চাই। দেখেন, আশাবাদ তো দেখতে হবে। যেমন আমি আল্লামা শফিক হেফাজতের আমির, উনি একটা কথা বলেছেন নববর্ষের মঙ্গল শোভাযাত্রা নিয়ে। আমি এখান থেকে তাকে বলতে চাই যে আপনি একজন আলেম, আপনাকে মানুষ সম্মান করে, দেশের মানুষ, আপনি আপনার মাদ্রাসাগুলোকে যাতে এই ধরনের অভিশপ্ত ঘটনা, যে ঘটনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লুত নগরীকে ধ্বংস করে দিয়েছিলেন, সেইটা যাতে না ঘটে আপনি মাদ্রাসাগুলোকে কলঙ্ক মুক্ত করেন। আর মঙ্গল শোভাযাত্রা বাঙালির বর্ষবরণের জাতির উৎসব। আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা নিয়ে বঙ্গবন্ধুর বাংলাদেশ ছিল ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। আজকের বাংলাদেশ ক্লিন্টনের ভাষায় মডারেট মুসলিম কান্ট্রি। সেইখান থেকে আমরা এখনো আমাদের আকাঙ্ক্ষার যে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।